আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতদিন পরে আসলেন। আর বলবেন না ভাই, গিয়েছিলাম খুলনায় শ্বশুরবাড়ি। কথায় আছে শ্বশুরবাড়ি নাকি মধুর হাড়ি, কিন্তু আমার কপালে যে ঝাঁটার বাড়ি সেটা কে জানতো। কেন রে? খুলনা শহরে ঢুকতেই শুনি লকডাউন। কি যে একটা তেনাসেরা লঙ্কা কাণ্ডে পড়লাম রে বাবা। বাস, সিএনজি, অটোরিকশা, ট্রেন সব নাকি বন্ধ। এখন উপায়? ভাবতে ভাবতে রে ভাই মাথার চুল তারের মতো পেঁচিয়ে গেল। এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে লোকাল মাইক্রোবাসের নাম্বার জোগাড় করে ফোন দিলাম। এরা আবার লুকায় লুকায় বিভিন্ন অলিগলি দিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাট পর্যন্ত যায়। হ্যালো। হ্যালো হ্যালো, এটা কি মাইক্রোবাসের নাম্বার? না, মাইক্রোবাসের মালিকের নাম্বার। ওই হলো। আচ্ছা ভাই, আপনাদের গাড়ি কি চলছে? ভাই, 2 কেজি চাল কিনছি, আর 2 কেজি ডাল, আর আলুও কিনছি 2 কেজি। ঈদে পোলাপান নিয়া বাড়িতে বসে খাবো। আরে ভাই সেটা খান, আগে কোন গাড়ি চলতেছে কিনা। ভাই, গাড়িগুলা ওয়াশ করতে দিছি, ওয়াশ হয়ে গেলে গুদামে গুদামজাত করব। আরে ভাই, চাল, আলু, গাড়ি, গুদাম কিছুই তো বুঝতাছি না, একটু ক্লিয়ার করেন। বুঝতাছেন না? হা 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 হা। আরে ভাই হাসতেছেন কেন? ভাই, হাসতাছি কি আর সাথে? আপনার মাথায় কিলো বলতে কোনো বস্তু আছে? মানে? মানে হইতেছে গিয়া, কাল থেকে মাইক্রোবাস তো দূরের কথা, একটা পিঁপড়াও চলবো না। তাই গাড়িগুলারে ওয়াশ করাইতে দিছি, আর বাসায় 2 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি আলু নিয়া পোলাপানদের নিয়ে ঈদ কইরা খামো ভাই। এটা সোজা সাপটা বললেই হয়। মাথায় আমার আগুন দাউ দাউ করে জ্বলছে, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এখন কি করে ঢাকায় যাব? চিন্তা করতে করতে আমার মাথার জ্বর 103 থেকে 104 ডিগ্রিতে উঠে গেল। কোনো এক পর্যায়ে আমি বেহুশ হয়ে গেলাম। এরপর শুনতে পাই সেই কর্কশ আওয়াজের ধ্বনি। আস্তে আস্তে জ্ঞান ফিরে দেখলাম কাজী মারুফের বাবা আমাকে ডাকছে ভুল নামে। আঙ্কেল, আমার নাম তো রোমিও না, রমিজ। কথাটা বুঝতে পারছেন? কি বলবো, যাই হোক। কাজী হায়াত আঙ্কেল আমাকে একটি সুসংবাদ দিল। এই দুঃসময়ে সবকিছু বন্ধ থাকলেও এয়ারপ্লেন ঠিকই খোলা আছে। আমি শুনে খুশিতে আত্মহারা। তাড়াতাড়ি গিয়ে দুটো টিকিট কেটে আনলাম। বলুন তো দুটো টিকিটের দাম কত ছিল? 5,000 টাকা। হয় নাই, 7,600 টাকা। সাথে খুলনা থেকে যশোর পর্যন্ত যাওয়ার বাস ভাড়া 500 টাকা। দেখছেন কাণ্ড, তামাম দুনিয়ার বাস বন্ধ হইল, প্লেনের বাস ঠিকই চলে। দেশ তো এলিট শ্রেণীর মানুষের, পকেটে টাকা থাকলেই আপনি এলিট। গরিবের জন্য রয়েছে তেজপাতা বরাদ্দ। হেঁটে হেঁটে ঢাকায় আসো। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। তো যাই হোক, এখন আমার মাথাটা কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। খুব আরাম পাচ্ছি যে অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত ঠিকানায় যেতে পারবো। গুড, ভেরি গুড। এই খুশিতে শ্বশুরবাড়ির লোকজন আমাকে খেজুরের রস খাওয়ালো। কিন্তু কিভাবে? আপনারা ভাবছেন এই বর্ষা মৌসুমে কিভাবে খেজুরের রস পেল, কোন সূত্রে পেল? খুবই স্বাভাবিক ব্যাপার। শীতকালে খেজুরের রস জাল করিয়ে বোতলে ভরিয়া ডিপ ফ্রিজে ভরিয়া রাখিলেই সারা বছর ধরিয়া তাহা খাইতে পারিবে, এই সূত্র ধারায়। ইন্টারেস্টিং না? খেজুরের রস খেয়ে মন আরো চাঙ্গা হয়ে উঠল। সময় হলো যাত্রা শুরু। আমি আমার স্ত্রী চলছি সেই কাঙ্ক্ষিত ঠিকানায়। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের টহলদারি, কিন্তু আমরা এলিট প্রাণী হওয়ায় আমাদেরকে কিছুই বলিল না। মানে আমাদের কাছে যেহেতু বিমানের টিকিট আছে, সেহেতু আমাদেরকে কিছুই বলবে না। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। অবশেষে সন্ধ্যার সময় বাসে উঠলাম এবং পৌঁছালাম রাত 9টায় যশোর এয়ারপোর্টে। তাই প্লেন আসলো 9টা 50 মিনিটে এবং আমরা তড়িঘড়ি করে সেখানটার আশেপাশে ঘুরতে লাগলাম এবং অনেকগুলো সেলফি তুলতে লাগলাম। কারণ ভাই, লাইফে প্রথম তো, এই জন্য একটু বেশি করে ছবি তুললাম। ছেলে পেলে যেখান থেকে আসে, যেখানে যায় সেখানে খালি সেলফি দাও আর ফটো দাও।
বাপের জন্মেও দেখিনি তো এই জিনিসটি, তাই একটু একটু আর কি। প্লেনের ভিতর ঢুকতেই দেখলাম তিতলি আপাকে। আপা ভালো আছেন? ওই আপা ভালো আছেন? ও আপা তো আবার কানে শোনে না। কি আশ্চর্য কথা। যাই হোক, আমরা প্লেনের ভিতর ছবি তুলতে লাগলাম এবং জানালা দিয়ে অন্ধকারের ভিতর অনেক কিছু দেখতে পেলাম। আমার স্ত্রী তো মহা খুশি, কারণ প্রথমে তার দাদা প্লেনে উঠেছিল এয়ারফোর্সে, এরপরে তার বাবা উঠেছে বিদেশে চাকরির জন্য, আর এখন সে উঠেছে শ্বশুরবাড়ি কামলা খাটার জন্য। কি মজা, তাই না? সো প্লেন উঠতে শুরু করলো, সাথে তিতলি আপা উঠতে লাগলো। মানে প্লেনে বসে আছে আর কি। অসাধারণ মুহূর্তে চাঁদ মামা আমাদের বরাবর উকি দিচ্ছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এমন সময় সামনে থেকে খবর এলো পাইলটের নাকি কষা হয়েছে। সে বাথরুম থেকে বের হচ্ছে না। কেবিন ক্রু বাথরুমের দরজা ধাক্কাচ্ছে, কিন্তু পাইলট কোনো মতেই দরজা খুলছে না, বরং রীতিমতো গালাগালি করছে। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। এখন কি করবে কেবিন ক্রু? দ্বিতীয় পাইলটও যে নতুন। हेलो हेलो यस सर लिसनिंग हेलो हेलो यस सर लिसनिंग लिसनिंग हेलो। সে তো বিমান চালাতে তেমন পারে না, তাহলে কি হতে চলেছে সামনে? ব্যাপারটা খুবই সিরিয়াস হয়ে দাঁড়ালো। প্লেন ঠিকমতো চলছে না, রীতিমতো দোল খাচ্ছে। ভয় পাবেন না। ঠিক আছে ঠিক আছে। এমন সময় টিটলি আপার স্বামী উঠে দাঁড়িয়ে বলল, ও পারবে। মানে টিটলি আপা প্লেন চালাতে পারবে। কেবিন ক্রু চালানোর অভিজ্ঞতা জিজ্ঞেস করলে তার স্বামী বলল, ও কানেও শোনে না, না ও লাইসেন্স নেই, ও ট্রেনিংও নেই, ও লাইসেন্সও নেই, আর কখনোই সে বিমান চালায় নেই। হ্যাঁ, তবুও তিতলি আপা পারবে। আমি পারবো। অতঃপর তিতলি আপা উঠে দাঁড়ালো এবং বিশেষ এক ভঙ্গিমায় সে সামনের দিকে যেতে লাগলো। এই মডেলের ককপিটের পুরো ডিজাইনিং ফাংশনিং আমার জানা। রিয়েলি? এবং মুহূর্তের মধ্যেই বিমানের নড়াচড়া বন্ধ করে স্বাভাবিক গতিতে চলতে লাগলো এবং কিছুক্ষণ পরেই সেটা ল্যান্ড করলো। হাততালি। একটা ইতিহাস। তুমি পেরেছো তিতলি। তিতলি বোস। কংগ্রেচুলেশনস ক্যাপ্টেন, কংগ্রেচুলেশনস। এত কিছু হয়ে গেছে, অথচ আমি কিছুই জানি না। সবাই তিতলি আপাকে হাততালি আর বাহাবা দিচ্ছে। তিতলি আপা সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ আমি প্রথম বিমান চালিয়ে নিজেকে গর্বে গর্ভবতী মহিলা মনে করছি। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। স্যার আমার মনে হয় মিথ্যা বলছে ও। এটা হচ্ছে দেখি। আচ্ছা, সত্যিটা বলছি। সত্যিটা হচ্ছে আমরা বিমানে উঠেছি এবং বিমান আকাশে উড়েছে 15 মিনিটের মতো। আকাশে ওড়ার সময় এক ফালি চাঁদ আমাদের বরাবর ছিল। কি যে সুন্দর লাগছিল দেখতে, সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। আকাশে ওড়ার পর সেটা খুব সুন্দরভাবে ঢাকার মাটিতে ল্যান্ড করলো এবং আল্লাহর রহমতে আমরা সহি সালামতে ঢাকায় পৌঁছে গেলাম। এখন এখন খুশি তো? এই এত কিছু করেছি শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে। আপনারা যেন নিয়মিত ভিডিও পান, সেই কারণেই খুব দ্রুত ঢাকায় চলে এসেছি। দেখো চাওবাজি না হলে তুমি বিদায় হও, যাও যাও।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মাঝখানে অনেক কাল্পনিক কথাবার্তা বলে ফেলেছি, এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর যদি ভালো লেগে না থাকে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।